এলাকার সহজ সরল ছেলে হিসেবে পরিচিত আমি। সদা হাসি মুখ, দিকভ্রান্ত হয়ে চলাফেরা, নিজের প্রতি বেখেয়াল, সব মিলিয়ে জীবনে কি করলে কি হবে তা আমার মাথায় ছিল না। এই জন্য আমার মা আমাকে কত বকা দিত। আমি বড় হচ্ছি নাকি ছোট হচ্ছি, মাঝে মাঝে মা আমার আচরণে বুঝতে পারে না, এজন্য মা আমাকে কত বকা দেয়। কলেজে যখন যাই, একদম পেছনের বেঞ্চটা আমার জন্য বরাদ্দ থাকে, কারণ সামনে বসলে একজন এখান থেকে চিমটি দিলে আর একজন ওখান থেকে চিমটি দেয়। আমি পেছনে ফিরে তাকালেই সবার সাধু হয়ে যায়। বুঝতে পারি না আসলে কে চিমটি দিয়েছে। ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকাই, তখন মেয়েগুলো আমার অবস্থা দেখে হেসে ওঠে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পেছনে বসবো সবসময়। ক্লাসের ছেলেগুলো তখন পেছনে বসতে শুরু করে, আমার জন্য সামনে থেকে বেঞ্চ খালি রাখে, যাতে আমাকে নিয়ে তারা কমেডি করতে পারে। এরপর আমি প্রতিদিন সবার আগে যেতাম কলেজে, শুধুমাত্র পেছনে সিটে বসার জন্য। ছেলেগুলো তখন কি করতো, আগের দিন তারা বেঞ্চ সুইংগাম লাগিয়ে রাখতো আমার, আর আমি এসে খেয়াল না করে ওখানে বসে পড়তাম। স্যাররা যখন পড়া ধরার জন্য আমাকে দাঁড়াতে বলতো, তখন সুইংগামের কীর্তিতে নিচ থেকে টান পড়তো। সবাই তখন একসাথে হেসে উঠতো। আমি আর কি করব, আমি ওদের সাথে হেসে উঠতাম। আমার এই বোকামির জন্য মা আমাকে সব সময় বকতো, কেন আমি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করি না। এরকম বোকা থাকলে নাকি জীবনে আমার কোনো উপকারই হবে না। তবে একটা উপকার আমার হয়েছে, আমার জীবনে প্রেম এসেছে এই বোকামির জন্য। আমার এই বোকামি দেখেই আমার প্রেমে পড়ে একটি পরী। বদলে যেতে থাকে আমার জীবন। আজ আমি সেই গল্পই বলবো। কখনো আম্মুর বকা খেয়ে মন খারাপ হতো না, বরং কেউ বকা দিলে ভাবতাম আমাকে বকা দিয়ে যদি কারো তৃপ্তি মিটে তো বকা খেলেই মন্দ কি। কিন্তু একদিন আম্মু আমাকে আমার বোকামির জন্য অনেক বকা দেয়, তাই মন খারাপ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। সারাদিন বাসায় ফিরলাম না। রাতে আমি গ্রামে পুকুর ঘাটে গালা হাত দিয়ে বসেছিলাম। আকাশের চাঁদ ছিল, চাঁদের আলোতে পুকুরের পানি দেখছিলাম। হঠাৎ একটা মেয়ে ক্ষীণ চিৎকার কানে এলো। মনে হলো কোনো কারণে ব্যথা পেয়ে কোকিয়ে উঠেছে সে। আমি উঠে দাঁড়ালাম। কিছুটা সামনে গিয়ে দেখলাম একটা মেয়ে, পেছনে তার দুইটা ডানা। সে মাথা নিচু করে বুকে পায়ে হাত দিয়ে কিছুটা বের করার চেষ্টা করতেছে। মনে হয় কাটা ঢুকেছে পায়ে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আরে কি হয়েছে আপনার?" আমার কণ্ঠ শুনে মেয়েটা আমার দিকে তাকালো, অপুষ্টে একটা শব্দ করলো। কাটা। সাদের আলো মেয়েটা মুখে পড়েছে। আমার মনে হলো এত অপরূপ মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কিছুক্ষণ পর ওর মুখের দিকে তাকিয়ে আমি বললাম, কই, হাত সরান তো, আমি বের করতে পারি কিনা দেখি।" আচ্ছা, একটু বের করে দেন না। নরম কণ্ঠে বলল মেয়েটা। আমি হাড়ু গেড়ে বসে মেয়েটার পশা পাখানা আমার হাঁটুর উপর রাখলাম। তারপর ওর পায়ে মুখ লাগিয়ে অনেকক্ষণ চেষ্টা করে কাঁটাটা বের করলাম। অদ্ভুত ব্যাপার হলো, ওর পা থেকে একটা মিষ্টি গন্ধ বের হলো। সাধারণত মানুষের পা থেকে গরমের ব্যবসা গন্ধ বের হয়, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে হলো তার উল্টো। কে কে তুমি?" ডানা দেখেও বুঝতেছো না? "ও, সিনেমায় অভিনয় করো বুঝি? আমারও খুব ইচ্ছে সিনেমায় অভিনয় করার। প্লিজ আমাকে একটু নেবে সিনেমায়?" আরে, আমি সিনেমায় অভিনয় করি না। এই ডানা দুটো সত্যিকারের। আমি পড়ি, মানুষ না। মেয়েটার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, ও, তুমি তুমি পড়ি, আমাকে নিয়ে যাবে তোমাদের দেশে? হ্যাঁ, নিয়ে যাব। তুমি আমার উপকার করেছো। আজ থেকে তুমি আর আমি বন্ধু। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? মা আমাকে বকা দিয়েছে, আমি নাকি খুব বোকা, এজন্য। কেন? তুমি কি বোকামি করলে? তারপর আমি পরীর সঙ্গে সব বললাম। পরী হাসতে হাসতে বলল, এই কথা শোনো, আমি যেহেতু তোমার বন্ধু হয়েছি, এখন থেকে তোমার লেখাপড়ার সব দায়িত্ব আমার। কেউ তোমাকে নিয়ে আর কিচ্ছু করতে পারবে না। আজ থেকে আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি পরীর মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসিটা তার ঠোঁট তখনও লেগেছিল। হাসি থেকে যেন তার মুখ তো জ্বরছে। পরী আমাকে বলল, এখন তুমি বাসায় চলে যাও। আচ্ছা। মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমি কিছু দূর হেঁটে আবারও পরীর কাছে আসলাম। আবার কি হলো? তোমার নাম তো জানা হলো না। আহ, মম্বা করলাম আমি। আমার নাম জেরিন, ফারিয়া জেরিন। তুমি আমাকে জেরিন বলেই ডাকবে, কেমন? তোমার নাম কি? আমার নাম রানা। জেন, আমার সাথে আবার কবে দেখা হবে? বলবো না। কেন? কারণ তোমাকে সারপ্রাইজ দেব। বলে জেন একটা দুষ্টুমি মার্কা হাসি দিল। ও, কি সারপ্রাইজ? আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। ভালো না, ভালো না, প্লিজ। বলবো না, বলবো না। জেন হেসে উঠল।
এই কোন হাসি? তার বোকা বাঁকা ঠোঁটের হাসি দেখলে চাঁদটা লজ্জা পেত তখন। কেন বলবে না? বলছি তো, সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে। এখন বাসায় যাও তুমি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। আমি প্রচণ্ড উত্তেজনা নিয়ে চলে এলাম বাসায়। আবারও মায়ের বকা খেলাম এতক্ষণ বাইরে থাকার জন্য। তারপর মা আমাকে খেতে দিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে গেলাম, নিয়ম অনুযায়ী পেছনে সিটে গিয়ে বসলাম। ক্লাসের ছেলেমেয়েরা কিছুক্ষণ আমাকে ক্লাস করা শুরু করলেন তিনি। ঠিক তখন ক্লাসের বাইরে একটা মেয়ে কণ্ঠগুলো শোনা গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। অপরূপ একটা ছেনা মেয়ে ক্লাসে ঢুকলো। ছেলেরা সবাই ওয়াও ওয়াও করতে লাগলো। পেছনের বেঞ্চ থেকে চমকে উঠলাম আমি। স্যার সবার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিলেন। এ হচ্ছে ফারিয়া জেরিন, তোমাদের নতুন বন্ধু। হাই বন্ধুরা। সবাই একসাথে বলে উঠলো হাই। স্যার জেরিনকে সিটে গিয়ে বসতে বললেন। জেরিন এসে আমার পাশে বসলো। ছেলেরা সব পেছনে তাকিয়ে রইলো জেরিনের দিকে। জেরিন আমাকে একটা সিমটি কেটে বলল, কেমন সারপ্রাইজ দিলাম? এই হাসিটার মধ্যে কি লুকিয়ে আছে তা হয়তো আমার জানা নেই। এই মেয়েটা সত্যিই কোনো মাদ্রাসার ছাত্রী নাকি অন্য কিছু? দূর, কি সব অজে বাজে কথা চিন্তা করছি আমি। এই মেয়েটা যাই হোক তাতে আমার কি। এই রে, ওইদিকে অনেক বেলা হয়ে গেছে, আমার কোনো খেয়ালই নেই। যাই তাড়াতাড়ি বাসায় যাই। তাড়াতাড়ি করে বাসায় আসলাম। রুমে ঢুকতে আম্মু জিজ্ঞেস করলো, কি রে রিহান, এত দেরি হলো কেন তোর আজকে? এরে এখন আম্মুকে কি বলবো? না, মেয়েটা কথা বলা যাবে না। অনেকদিন পর রাস্তায় দীপুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়েছে। ডাহা মিথ্যা কথা বলছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়, টেবিলে খাবার রাখা আছে। ঠিক আছে। অতিশা তুই গেছিস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। গোসল করছিলাম আর গানটা গাচ্ছিলাম, নিজে অনেকটা অবাক হয়ে গেলাম। গানে তিশা আসলো কোথা থেকে? ও, মনে পড়ছে, সকালে মেয়েটার নাম তো তিশাই বলছিল, কিন্তু এই মেয়েটার নাম আমার মুখে আসছে কেন? কি হচ্ছে এসব? একটা মেয়েকে আমি চিনি না জানি না, তাও কেন বারবার এই মেয়েটার নাম আমার মুখে আসছে? কেন আমি এই মেয়েটাকে কিছুতেই বলতে পারছি না? তাহলে কি মেয়েটা সত্যিই কোনো অদ্ভুত শক্তির অধিকারী? না না, এটা কিভাবে সম্ভব? আর যদি কোনো অদ্ভুত শক্তির অধিকারী হয়েও থাকে, তাহলে আমার কাছে কি চায়? দূর, এসব বাজে বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। গোসল শেষ করে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি আর একসাথে ফোন গোছাচ্ছি। কাঁধে ব্যাগ ঝুলি হাঁটা আর ফোন গোতানো একটা আর্ট। শুধু আমি না, অধিকাংশ ছেলেদেরই এটাই একটা বদ অভ্যাস। দেখতে দেখতে কলেজে এসে গেলাম। রুমে ঢুকতে দেখি সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বাহ, একদিন এত ফেমাস হয়ে যাব কখনোই কল্পনা করিনি। সবাই আমার দিকে যে এভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো এলিয়েন এসে পৃথিবীর বুকে পা রেখেছে। একটু এগিয়ে গিয়ে মোস্তাফিজের শার্টে কলার ধরে বললাম, ওই হারামি, আমাকে কি বোকা পেয়েছিলি? আমাকে তো সবাই এভাবে তাকাচ্ছিস কেন? মোস্তাফিজ কিছু না বলে হাসতে হাসতে পকেট থেকে ফোনটা বের করে আমার মুখের সামনে ধরলো। এই কি, আমার মুখে এত কালি আসলো কোথা থেকে? গেল আমার মানিজ্য সব গেল। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে দিলাম এক দৌড়। এই কি, আমার পিছনে দেখি কুত্তো বাড়ছে। উফ, কেমন ফেরা! এমনিতে আছি মহা বিপদে, তার উপর আবার এই কুকুরের যন্ত্রণা। উফ উফ, শেষ। এই কি কুত্তা কাকু, তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়তেছে না। যাই এই পাশের বাড়িতে গিয়ে একটু লুকোই। দৌড়ে গিয়ে পাশের একটা বাসায় ঢুকলাম। চুপ করে দেয়ালের পাশে বসে আছি। হঠাৎ করে কারো হাসির শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে দেখি একটা মেয়ে। আরে এটা তো সেই মেয়েটা যাকে আমি সকালে মাদ্রাসা পৌঁছে দিয়েছিলাম। মেয়েটা মানে তিশা এখানে কি করে? আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার রিহান? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করো? আমাকে দেখে এত তুতলাচ্ছেন কেন? আমি কি ভূত নাকি? না, তবে আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ঠিক ধরেছেন, আমি হলাম পরী, আর এই পৃথিবীতে আসছি আপনাকে নেওয়ার জন্য। মানে এ কি কি? পুরোটা বলার আগে চোখ দুটো বন্ধ হয়ে গেল। সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকিয়ে দেখি ইয়া বড় একটা বাড়ি। এই বাড়িটা কার? আমাদের বাড়ি তো এরকম না। তাহলে কি আমি পরীর রাজ্যে আছি? পাশে তাকিয়ে দেখি ছোট একটা মেয়ে আমার পাশে বসে আছে। এই কি, এই মেয়েটার পেছনে তো দেখছি ইয়া বড় ফাঁকির মতো ফাঁকা। আমি ঠিকই ধরেছি, এটাই পরীদের রাজ্য। আমাকে উঠে দেখে ছোট মেয়েটা চিৎকার করে কাকে যেন ডাকলো। কিছুক্ষণের মধ্যেই আমার চারপাশে অনেকগুলো মহিলা জোর হয়ে আমাকে দেখতে লাগলো। সবার পিছনে পাখির মতো ফাঁকার মতো ফাঁকা। তার মানে এরা সবাই পড়ি। কিছুক্ষণ পর তিশা আসলো। তিশাকে দেখে সবাই রুম থেকে বের হয়ে গেল। তিশাকে কিচ্ছু বলার সুযোগও না দিয়েই বলতে লাগলাম, আমাকে এভাবে তুলে আনার মানে কি? কি অপরাধ করেছি আমি? হ্যাঁ, ওলে বাবালে, লিহান সাহেব দেখি রাগ করছে। এত রাগ করা ভালো না, বুঝলেন? আমি কিচ্ছু না বলে শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম।
পরীরা সুন্দর হয় শুনছি, কিন্তু এতটা সুন্দর হয় জানতাম না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে তিশা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আমাকে এভাবে তাকিয়ে থাকা দেখে তিশা আমাকে বলল, এমনভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি তুমি সত্যি অনেক সুন্দর। ঘোড়ার ডিম, আর ঢপ দিতে হবে না। এবার হাত মুখ ধুয়ে খাবার খেতে বসো। না, খাবো না। তুমি আগে কিচ্ছু না বলে এভাবে তুলে আনলা কেন? আগে খেয়ে নাও, পরে তোমাকে সব বলছি। না, খাবো না। আম্মুর কথা মনে পড়ছে খুব। আমার বরটা দেখছি কাঁদে, তুমি পিচ্ছি নাকি যে কাঁদছো? হ্যাঁ, পিচ্ছি তো। আম্মু আমাকে প্রতিদিন নিয়ে সাথে খাইয়ে দিত। এখন কে খাইয়ে দিবে? মানে কি হইছে, বউ আছে তো, এখন তোমার বউ খাইয়ে দিবে। বউ? আমি তো বিয়ে করিনি। বেরোলো কথা থেকে? আপনাকে এত গবেষণা করতে হবে না, এখন খেতে আসুন, আমি গেলাম। এটা পরি না চাই কই একটু আদর করতে করবে তা না, উল্টো রাগ দেখাচ্ছে। বয়ে বয়ে আম্মুর কাছে কথা ভাবছিলাম, হঠাৎ করে একটা ছোট্ট পরি আসলো। সম্ভবত এটাই দেশের ঘুম। এই যে পিচ্ছি, এদিকে আসো। তোমার নাম কি? আপনাকে কেন আমার নাম বলতে যাব? বলবো না। কেন বলবে না? বলো বলছি। এই যে মিস্টার রিহান নাকি যেন নাম, আপু আপনার সব কথার উত্তর দিতে পারবে, কিন্তু আমি দিব না। ও আল্লাহ, এটা তো দেখছি টিশার থেকেও বেশি বাজে। ওই যাও এখান থেকে, বাজে থাকার। যাচ্ছি যাচ্ছি, এত ধমকাতে হবে না। আমাদের বাড়িতে এসে আমাকে ধমকায়? বলে শাড়িটা চলে গেল। এই, কার সাথে এত কথা বলছিলেন মিস্টার রিহান সাহেব? তোমার পাজি বোনটার সাথে। হয়েছে হয়েছে, এই নেন, খাবার খেয়ে নেন। শুধু ফল? অন্য কিছু খাবো না? আগে একটা ফল খেয়ে দেখেন, এরপর অন্য কিছু খেতে চাইলে খাবেন। ঠিক আছে। বলে একটা ফলে কামড় দিলাম। আহা কি স্বাদ! এত মিষ্টি ফল কোনোদিন খাইনি। একটা খেয়ে পেট ভরে গেছে। কি মিস্টার রিহান সাহেব, আরও দিব নাকি? আর একটা ফল মুখের দিকে এগিয়ে দিতে, না না, একটাই পেট ভরে গেছে, আর দরকার নেই। ঠিক আছে, চলুন, আব্বু আম্মুর সাথে দেখা করবেন। আপনার আব্বু আম্মুর সাথে দেখা করতে হবে কেন? এই যে মিস্টার, এত প্রশ্ন না করে যা বলছি তা করেন, নয়তো আর পৃথিবীতে যেতে পারবেন না। ঠিক আছে চলুন। হাঁটতে হাঁটতে একটা বড় রুমে প্রবেশ করলাম। আমাকে ঢুকে দেখেই রুমের সবাই দাঁড়িয়ে গেল। রুমে ঢুকে সবাইকে সালাম করলাম। একজন বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সম্ভবত এটাই দিশার বাবা। তারপর কি যেন বললো, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। শুধু আব্বুর নামটা যখন বলছিল তখন বুঝছিলাম। তারপর তিশা আম্মুর সাথে এভাবে সবার সাথে পরিচিত হয়ে রুম থেকে বের হয়ে গেলাম। তিশার আমি পাশাপাশি বসে আছি। হঠাৎ করেই তিশা কাঁদতে লাগলো। আরে আজব, কাঁদছো কেন? আমি কি কিচ্ছু বলেছি তোমায়? না, বলেননি। আপনাকে একটু পর পৃথিবীতে দিয়ে আসতে হবে। খুব খারাপ লাগছে আমার। খারাপ লাগছে কেন? যখন থেকেই বুঝতে শিখেছি তখন থেকেই শুনে আসছি আমার বিয়ে নাকি আব্বুর কোনো এক বন্ধুর ছেলের সাথে হবে, তাও আবার মানুষ। আর তখন থেকেই আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, ভালোবেসেছি। আপনাকে ছাড়া অন্য কোনো ছেলেকে ভালো করে দেখিনি পর্যন্ত। এই অবস্থায় হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি, তাই তো বারবার ওর মনে হচ্ছিল। তোমার সাথে কি আমার বিয়ে ছোটবেলা থেকে ঠিক করা ছিল? ছোটবেলা থেকেই কিভাবে যেন পৃথিবীতে আপনার আব্বু আমার আম্মুকে একটা বিপদ থেকে রক্ষা করেছিল, আর তখন থেকেই তারা বন্ধু। আর একে অপরকে কথা দিয়েছিল যে একে অপরের প্রথম ছেলে মেয়েকে বিয়ে করাবে। ও তাই তো বলি, আম্মু আমাকে বারবার বলতো কেন যে বিয়ের সময় হলে বউ নিজেই এসে তোকে নিয়ে যাবে। এখন বুঝতে পারছি এটা বলার কারণ কি ছিল। তার মানে আম্মুও জানে যে আমি আকাশে আছি। চলুন, আপনাকে বাড়িতে দিয়ে আসি। চলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো কি? কি রিকোয়েস্ট? আমার খুব ইচ্ছে ছিল আমার বরকে জড়িয়ে ধরে একদিন সারা রাত আকাশে উড়ে বেড়াবো। জানি না এটা পূরণ হবে কিনা। ঠিক আছে, তাহলে কালকে যাব। আজকে তোমার সাথে আকাশে ঘুরে বেড়াবো। এবার তো একটু হাসো। তুমি অনেক ভালো। বসে বসে আম্মুর কথা ভাবছিলাম, এমন সময় টিচার রুমে আসলো। চলুন। চলুন মানে? কোথায় যাব? বারে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি না বলেছিলেন আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন? ও সরি, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি বাসায় যাব। আমাকে বাসায় গিয়ে দিয়ে আসো। কিন্তু আমার ইচ্ছাটা। আমি বলছি যাব না, ব্যাস যাব না। তিশা আমার কথা শুনে কাঁদতে লাগলো। কাঁদুক, তাতে আমার কি? এত ভাব আমার সহ্য করতে পারবো না। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? চলুন, আপনাকে বাসায় দিয়ে আসি। চলো। দেখতে দেখতে তিশা আমাকে নিয়ে আকাশে উড়াল দিল।
আপনি ভয় পাবেন, চোখ বন্ধ করে ফেলুন। ও তোকে এত জ্ঞান দিতে হবে না, চুপ করে বাসায় গিয়ে দিয়ে আয়। তিশা কাঁদছে আর উঠছে, আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ওর বুকের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। যখন চোখ খুলে তাকিয়ে দেখি তিশা আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি জোর করে চোখ বুজে রইলাম। হঠাৎ করে অনুভব করলাম কেউ একজন আমার কপালে চুমু খেল। তাকিয়ে দেখলাম তিশা আমাকে কপালে চুমু খাচ্ছে। আমার ঘুম ভেঙে গেছে দেখেও ভয় পেয়ে গেল, তাই অদৃশ্য হয়ে গেল। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কিন্তু আম্মু আব্বু কিছুই বললো না। তারা হয়তো বুঝতে পেরেছে আমি আকাশে গিয়েছিলাম। কি রে, তৃষাকে কেমন দেখলি? আম্মুর হঠাৎ করে এরকম প্রশ্নে অনেকটা ভয় পেয়ে উত্তর দিলাম, হ্যাঁ ভালোই। তোর কি মন খারাপ? এখন একটু রেস্ট নে বাবা। আমি কিছু বলার আগে আম্মুর রুম থেকে বের হয়ে গেল। মাথায় কেমন জানি ভারী ভারী লাগছে, তাই আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কি রে রিহান, এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না? কতদিন যাবত কলেজে যাস না, তোর কোনো খবর আছে? যাবো তো। তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। আম্মু আমার কথা শুনে নাস্তা রেডি করতে গেল। আমিও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই বন্ধুরা আমাকে চারপাশে ঘিরে ধরলো। কিরে দোস্ত, এতদিন কোথায় ছিলে? বিয়ে করে ফেলেছিস নাকি হারামি? আর না, একটু ঘুরতে গিয়েছিলাম এই আর কি। ওহ, এই কথা। তা একটা ফোন তো দিতে পারতি। ফোন ভুলে বাসা ফেলে রেখেছিলাম, তাই দিতে পারিনি। আবারও মিথ্যে বললাম। ঠিক আছে, ক্লাসে চল। সবাইকে নিয়ে ক্লাসে গেলাম, কিন্তু কিছুতেই ক্লাসে মনোযোগ দিতে পারছি না। বারবার তিশার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়তে লাগলো, তাই পুরো ক্লাস না করে বাসায় চলে আসলাম। এভাবেই একটা মাস কেটে গেল। এখন তিশাকে আগের থেকেও বেশি মিস করতে লাগলাম। ওর কথা মনে হলে বুকটা ধূপ করে ওঠে। এখন আর আগের মতো খাওয়া দাওয়া করি না, কলেজে যাই না, সারাদিন দরজা বন্ধ করে বসে থাকি। আজকে এর ব্যতিক্রম হলো না। ডিনার করে চোখ বুজে শুয়ে আছি, হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই বুকটা ধূপ করে উঠলো। তিশাকে দেখলাম চোখ বন্ধ করে আমার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছে। চোখ বন্ধ থাকে আমার দেখতে পাইনি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে ওর হাতটা ধরলাম। তিশা অনেকটা ভয় পেয়ে গেল। ও হয়তো ভাবছে আমি ওকে জিজ্ঞেস করব কেন এখানে এসেছে বা ছাড়ি দিব, তাই অনেকটা ভয় পেয়ে চোখের অস্ত্রগুলো মুছতে লাগলো। এতদিন কোথায় ছিলে, কেন আসলো নি? হ্যাঁ, তিশা হয়তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আমার দিকে একদৃষ্টিতে চেয়ে চেয়ে কাঁদছে। এই এক মাসে ওর অনেক পরিবর্তন হয়ে গেছে। কাজলগুলো চোখ দুটো কেমন জানি ফুলে গেছে, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো কালো দাগ হয়ে গেছে। কি হলো? এই কয়দিনে তোমার কি অবস্থা হয়েছে? তিশা কিচ্ছু না বলে কেঁদে কেঁদে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে না দেখে আর থাকতে পারছিলাম না। অনেকবার আসতে চেয়েছি, কিন্তু আসিনি, যদি আপনি রাগ করেন এই ভয়ে। রাগ করতাম তখন যখন তোমাকে ভালোবাসতাম না, তোমাকে অনুভব করতে জানতাম না, ভালোবাসা কি বুঝতাম না। জানো, তুমি চলে যাওয়ার পর বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুঁজতাম। আমি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি গো। তিশা চোখের জলগুলো মুছে দিয়ে পাগড়িটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমার পায়ের উপর দুটো পা রাখলো। আমার মাথাটাকে দুই হাতে ধরে ওর মিষ্টি দুটো ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিলিয়ে দিল। দুজনে হারিয়ে গেলাম কি পবিত্র ভালোবাসায়। অনেকক্ষণ পর, এই যে শুনেন, আমার ইচ্ছাটা কি পূরণ করবেন? হবু বউয়ের সাথে প্রেম করতে সমস্যা কোথায়? চলো বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। পাগলিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আকাশ উড়াল দিল। আমি তিশার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। এই যে রিহান সাহেব, এইভাবে কি দেখেন? আমার লজ্জা দাঁড়াও, করছে। লজ্জা এখনই ভেঙে যাবে। বলে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। পাগলিটা আমাকে বাধা না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনেই পবিত্র ভালোবাসার মধ্যে দিয়ে ওরে চলেছি এক অজানার উদ্দেশ্যে। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম অদ্ভুত ইন্টারেস্টিং গল্পের জন্য পেজটি ফলো করে রাখবেন। শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।